বোর্ড বইটা বের করুন। পদ প্রকরণ কাকে বলে, কত প্রকার, কি কি পদ। পদটা বের করবেন সবাই, 9 10 বোর্ড বই। পদ কাকে বলে, অথবা লেকচার শিট যেটা আছে। হ্যাঁ, শব্দ করা যাবে না। পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই বলে এক একটি পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলে এক একটি পদ। অথবা বিভক্তিযুক্ত শব্দকে কি বলে, পদ বলে। ভালো করে দেখুন, বোর্ড বই অথবা লেকচার শিট একটা হাতে রাখবেন। বোর্ড বই অথবা লেকচার শিট একটাকে হাতে রাখতে হবে। বোর্ড বই অথবা লেকচার শিট একটাকে হাতে রাখবেন। 2022 সালে বই হলে চলবে না। যে বইয়ের রাইটার মনির চৌধুরী সেটা খুঁজে বের করবেন। 2020 অথবা তার আগের কোনো একটা সালের, 2020 অথবা তার আগের কোনো একটা সালের যে কোনো একটা বই বের করতে হবে। আমরা প্রথমে যাব পদ প্রকরণ। পদ কাকে বলে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলে এক একটি পদ। পদ প্রথমত দুই প্রকার, একটা নাম হচ্ছে সব্যয় পদ, আরেকটা নাম হচ্ছে অব্যয় পদ। সব্যয় পদ মানে যে পদের ব্যয় আছে, চেঞ্জ আছে, পরিবর্তন আছে, তাকে বলে সব্যয় পদ। যার ব্যয় নাই, পরিবর্তন নাই, চেঞ্জ নাই, তাকে বলে অব্যয় পদ। আমরা আমাদের ক্লাসে আজকে আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অব্যয় পদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ। আমরা প্রথমে শুরুই করব অব্যয় পদ দিয়ে। অব্যয় পদটা বের করুন সবাই, যার যার লেকচার শিটে অব্যয় পদটা বের করুন। আমরা প্রথমে অব্যয় দিয়ে শুরু করব। পদ প্রকরণের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অব্যয় পদ। অব্যয় কাকে বলে, যেই পদের কোনো ব্যয় নাই, যার কোনো চেঞ্জ নাই। অব্যয় শব্দটা যদি আমরা সমাস করি তাহলে সেটা হচ্ছে ন ব্যয়। ন ইয় শব্দ, এটা একটা ন ইয় অর্থক শব্দ, আবোধক শব্দ। যার কোনো ব্যয় নাই, যার কোনো চেঞ্জ নাই, যার কোনো পরিবর্তন নাই, তাকে কি বলে, অব্যয় পদ বলে। অব্যয় পদ চার প্রকার: সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। শব্দ হচ্ছে, শব্দ করা যাবে না, শব্দ হচ্ছে সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। সমুচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার, এই চার ধরনের শব্দকে বলে অব্যয় পদ। আমরা প্রথমে যাব সমুচ্চয় অব্যয়। সমুচ্চয় অব্যয়টা কি, সবাই পড়ুন। সমুচ্চয় অব্যয়ের সংজ্ঞাটা কি লিখা আছে দেখুন। সংযোজন, বিয়োজন, সংকোচন, তিনটা কাজ করবে। এমন একটা অব্যয়, যে অব্যয়টা ঘোড়ার ডিম ভীত, খুব ভয় পাই, দুটা বাক্যের মাঝে বসবে, অথবা বাক্যস্থিত দুটা পদের মাঝে বসে, তিনটা কাজ করে: সংযোজন, বিয়োজন, সংকোচন। একজন লিখছেন, স্যার আজকে শুক্রবার। দিয়ে আমি জানি আপনাদের ক্লাস আগে শেষ হবে, জুমার নামাজের আগে। যিনি কমেন্ট করছেন উনি তো মেয়ে, আমরা তো ছেলে মানুষ, নামাজ পড়তে যাওয়া লাগবে, আগে শেষ করব, আপনার টেনশন করার কিছু নেই। এখন আসুন, সংযোজন, বিয়োজন, সংকোচন, তিনটা কাজ। সংযোজন, বিয়োজন, সংকোচন, দুটা বাক্যের মাঝে বসবে, সে খুব ভয় পায়, একা একা আসে না, অথবা দুটা পদের মাঝে বসে, তিনটা কাজ করবে: সংযোজন, বিয়োজন, সংকোচন। এই তিনটা কাজ বুঝতেই হবে আপনাকে। প্রাইমারি প্রশ্ন এতটা সহজ করে না। ইদানিং প্রাইমারি চাকরি পাওয়া অনেক কঠিন। গতকালকে দেখছেন ঘটনা কি, এইবার লড়াই হবে মেধার সাথে মেধার। এইবার লড়াই হবে মেধার সাথে মেধার। আপনার কোটা আছে বাদ, মেয়ে মানুষ, আগে চাকরি খুব একটু নাম্বার কম পেলে হতো, কিন্তু এবার হবে না। আর এটাও ভাববেন না যে মেয়েরা পড়ালেখা করে না। তবে আমার যেটা ধারণা, ছেলে মেয়ে এইবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। প্রাইমারিতে কোনো কোটা নাই, কে সায়েন্স, কে আর্টস, কে কমার্স দেখার সময় নাই। চাকরি অন্য কিছু, একমাত্র বাংলাদেশের রয়্যাল চাকরি প্রাইমারি। যে চাকরি নিজের এলাকায় থেকে চাকরি করা সম্ভব, বাড়িতে বসে বসে চাকরি করবেন। আমরা মাসে যে টাকা বেতন পাই, 3 ভাগের 1 ভাগ তাহলে চলে যায় শুধু বাসা ভাড়া দিতে দিতে। আর আপনার কোনো বাসা ভাড়া নাই, নিজের বাড়িতে থাকবেন, নিজের শাকসবজি উৎপাদন করবেন, ন্যাচারাল খাবার খাবেন। আর আমরা ফরমালিন যুক্ত খাবার খাই, শহরে থাকি, আমাদের পোস্টিং আজকে এই শহরে, কালকে ওই শহরে, কালকে সেই শহরে। আর একমাত্র রয়্যাল চাকরি বাংলাদেশে নিজের বাড়িতে থেকে চাকরি করা সম্ভব। আপনার গ্রামেও হতে পারে, আপনার ইউনিয়নে হতে পারে, পাশের ইউনিয়নে হতে পারে, আপনার উপজেলার বাইরে বিশেষ কারণ ছাড়া আপনার পোস্টিং দিবে না। একমাত্র চাকরি, কি রিল্যাক্স। মাঝে মাঝে মন চায় যদি আমাদেরকে খালি যে টাকা বেতনটা দেয়, এই টাকা বেতন দিয়ে যদি খালি আমার বলতে যে যাও প্রাইমারিতে চলে যাও, আমি 2 পায়ে খাড়া, এখনই চলে যাব, যদি খালি আমার বেতনটা ঠিক রাখে। আর যদি বলে তোমার কলেজে চাকরি করার দরকার নেই, তোমার আমি প্রাইমারিতে পোস্টিং দিয়ে দিলাম, কালকে সকালবেলায় চলে যাব, 1 সেকেন্ডও থাকার ইচ্ছা নাই। এখন আসুন, সেটা হচ্ছে আপনাদের একটা চাকরি। হ্যাঁ, এখন আসুন, পাওয়াটা অনেক কঠিন। এইবার যখন 93% মেধার লড়াই হবে, তখন দেখা যাবে কে পড়েছে আর কে পড়ে নাই, কে বুঝে পড়ছে আর কে বুঝে পড়েন নাই। পৃথিবীতে পিছনে কি পড়ছেন আমার দেখার সময় নেই। ঠিক এখন থেকে অল্প কয়টা অধ্যায় পড়লেই হয়। চাকরি পাওয়া অনেক কঠিন না, একটু বুঝে পড়বেন, জাস্ট বুঝে পড়বেন। সংযোজন, বিয়োজন, সংকোচন। সংযোজন মানে কি, সংযোজন করে, সংযোজন হবে কখন, প্লাসে প্লাসে কি হয়, প্লাস,
মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, এটার নাম সংযোজন। প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস, এটার নাম হচ্ছে বিয়োজন। আমি অনেক পড়েছি, এটা একটা অংশ। চাকরি পেয়েছি, এটা একটা অংশ। মাঝখানে আছে তাই, এটা হচ্ছে অব্যয় পদ। আমি অনেক পড়েছি, এটা হচ্ছে প্লাস মানে পজিটিভ বাক্য। চাকরি পেয়েছি, এটাও হচ্ছে প্লাস পজিটিভ বাক্য। দুইটা পজিটিভ বাক্যের মাঝখানে যে অব্যয়টা আছে, এটার নামই হচ্ছে সমুচ্চয় অব্যয়। কেন সমুচ্চয়ী? সে সংযোজন করেছে। সংযোজন করলে তাকে বলে সংযোজক অব্যয়। সমুচ্চয় অব্যয়ের মধ্যেও তিনটা পার্ট আছে, একটা সংযোজক, একটা বিয়োজক, একটা সংকোচক। একটা সংযোজক, একটা বিয়োজক, একটা সংকোচক, তিনটা পার্ট আছে। এটা মধ্যে হচ্ছে সংযোজন করেছে, তাই এটাকে বলে সংযোজক অব্যয়। দুই, আমি অনেক পড়েছি মানে হাবোধক বাক্য। চাকরি পাইনি নাবোধক বাক্য। একটা হা, একটা না, একটা হা, একটা না, একটা হাবোধক বাক্য, একটা নাবোধক বাক্য, একটা প্লাস, একটা মাইনাস। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। বিয়োজন করেছে। আমি অনেক পড়েছি কিন্তু চাকরি পাইনি, কিন্তু দুইটা বাক্যের মাঝখানে বিয়োজনের কাজ করেছে, এটাও সমুচ্চয় অব্যয়। তিন, আমি অনেক পড়িনি মাইনাস, তাই চাকরি পাইনি, এটাও মাইনাস। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। তাই এখানে তাইটা সংযোজন করেছে, সংযোজক অব্যয়। এখানেও সংযোজক। এখানে দুই পাশে দুইটা প্লাস ছিল, দুই পাশে দুইটা কি ছিল? প্লাস ছিল। আর এখানে দুই পাশে দুইটা মাইনাস, কাজ একটাই। আমি অনেক পড়িনি মাইনাস, কিন্তু চাকরি পেয়েছি প্লাস। মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। 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 এখন আসুন, এই যে মাইনাসে প্লাসে কি হলো? মাইনাস। তার মানে এটার নাম হচ্ছে বিয়োজন। দুইটা বাক্যের মাঝে বসে সে কখনো সংযোজন কখনো বিয়োজন করে। মাথায় দোকান দুইটা শব্দ, দুই পাশে দুইটা সেম, প্লাস হলে দুইটাই প্লাস, মাইনাস হলে দুইটাই মাইনাস, তাহলে তার নাম হচ্ছে সংযোজন। একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা প্লাস একটা মাইনাস যদি হয়, তাহলে তার নাম হচ্ছে বিয়োজন। পাশে দুইটা সমান হলে সংযোজন, সমান হলে সংযোজন। দুই পাশে দুইটা সমান হলে সংযোজন। জি, সমান হলে সংযোজন। আর যদি দুইটা দুই ধরনের হয় তাহলে বিয়োজন। স্যার, এই অধ্যায়ে কিভাবে প্রশ্ন আসবে বিগত প্রশ্ন বুঝিয়ে দেন। কে? শামিমা। ধৈর্য ধরুন, আমি আমার ক্লাস শেষে এই অধ্যায় থেকে কেমনে প্রশ্ন আসে অবশ্যই বুঝাবো। আপনি আগের ক্লাস করেছেন কিনা? করলে আমি আশা করি মনে আছে। ক্লাস শেষে এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা বুঝাবো। এখন আমরা প্রথমে যদি প্রশ্ন যাই, আমার তো বেসিক ক্লিয়ার না, আমি প্রশ্ন দেখিয়ে লাভ কি? আমাকে বেসিক ক্লিয়ার করে সামনে আগাতে হবে। এখন আসুন, আচ্ছা এখন আসুন, তাহলে মূল বিষয়টা কি হলো? আমার কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে। পদ জীবনে বোঝেন নাই তাতে কিচ্ছু না, আসা যায় না। এখন আপনি 2 ঘন্টাতে আপনার সব বুঝতে হবে। এই 4টা শব্দ প্রথমে বোঝাবেন আসাদুজ্জামান নূর। জি স্যার। সমুচ্চয় কেমনে হলো? আর সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমি একবার বোঝাবো, আমার স্টুডেন্ট 3বার বোঝাবে, 3 জনে। তার মানে 4বার বোঝানো হবে প্রত্যেকটা অব্যয়, প্রত্যেকটা পদ। আমি অনেক পড়েছি তাই চাকরি পেয়েছি। এখানে তাই দুই বাক্যকে সংযোজন করেছে, তাই এটা হচ্ছে সমুচ্চয় অব্যয়। আর এখানে আমি অনেক পড়েছি, পড়েছিটা স্যার পজিটিভ বোঝায়। আর চাকরি পেয়েছি, এখানে চাকরিটাও পাওয়া হচ্ছে পজিটিভ বোঝাচ্ছে স্যার। সে কারণে আমি অনেক পড়েছি তাই চাকরি পেয়েছি, এটা হচ্ছে সংযোজন অব্যয়। তারপর আমি অনেক পড়েছি, এখানে পজিটিভ বোঝাচ্ছে। কিন্তু কিন্তু স্যার এটা হচ্ছে দুইটা শব্দকে হচ্ছে দুটা বাক্যকে হচ্ছে যে স্যার সংযোজন করেছে, সে কারণে সমুচ্চয় অব্যয়। আর স্যার নেগেটিভ বোঝাচ্ছে, অর্থাৎ একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, সে কারণে স্যার এটা বিয়োজক অব্যয়। বাকির একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। জি, এরপর আমি আমি অনেক পড়িনি তাই চাকরি পাইনি, এখানে তাই স্যার সমুচ্চয় অব্যয়। আর হচ্ছে পড়িনি এবং চাকরি পাইনি, দুইটাই স্যার নেগেটিভ হচ্ছে। নেগেটিভ হওয়ার কারণে স্যার এখানে নেগেটিভ মাইনাসে মাইনাসে প্লাস, স্যার এটা হচ্ছে সংযোজন অব্যয়। সংযোজন মূলত কোন ধরনের অব্যয়? সমুচ্চয় অব্যয়। জি স্যার। আচ্ছা, এরপর আর আমি লাস্টেরটা হচ্ছে আমি অনেক পড়েছি, পড়িনি। আমি অনেক পড়িনি কিন্তু চাকরি পেয়েছি, এটা হচ্ছে স্যার সমুচ্চয় অব্যয়। এখানে প্রথমে আছে পড়িনি, অর্থাৎ একটা নেগেটিভ আছে, পরে হচ্ছে পড়েছি, তাই স্যার একটা পজিটিভ আছে, নেগেটিভ পজিটিভ মিলে স্যার বিয়োজন অব্যয়। গুড, থ্যাংক ইউ। এরপরে যাচ্ছি আয়েশা। আপনি আমাদের এই 4টা বাক্য আরো দ্রুত সময়ের মধ্যে বোঝাবেন, আরো সংক্ষেপে। ও বিস্তারিত বুঝাইছে। স্যার, আমি অনেক পড়েছি তাই চাকরি পাইনি, এখানে পড়েছি তাই চাকরি পেয়েছি। জি স্যার।
এখানে পড়েছি পজিটিভ, চাকরি পেয়েছি এটাও পজিটিভ, এই জন্য মধ্যেখানে যে শব্দটি আছে তাই এটি হচ্ছে সংযোজক অব্যয়, মানে সমুচ্চয় অব্যয়ের মধ্যে এটি সংযোজন করার জন্য এটি হয়েছে সংযোজক। পরে আমি অনেক পড়েছি কিন্তু চাকরি পাইনি, এখানে পড়েছি পজিটিভ আর চাকরি পাইনি নেগেটিভ, এই জন্য এখানে কিন্তু যে ব্যবহৃত হয়েছে এটি পজিটিভ আর নেগেটিভ মিলে হবে বিয়োজন অব্যয়, বিয়োজনের জন্য সমুচ্চয় অব্যয়, কিন্তু সমুচ্চয় অব্যয় এখানে বিয়োজন ঘটার জন্য এটাকে আমরা বিয়োজন সমুচ্চয় অব্যয় বলবো। আমি অনেক পড়িনি কিন্তু পড়িনি তাই চাকরি পাইনি, এখানে আমি পড়িনি আর চাকরি পাইনি দুটি হচ্ছে স্যার নেগেটিভ বা নেগেটিভ শব্দ, তাই এখানে তাই হবে বিয়োজন, সমুচ্চয় বিয়োজন। আমি অনেক পড়িনি কিন্তু চাকরি পেয়েছি, আমি পড়িনি স্যার এটি হচ্ছে নেগেটিভ আর চাকরি পেয়েছি পজিটিভ, তাই মাইনাসে প্লাসে মাইনাস, এজন্য এটি হবে এখানে স্যার বিয়োজন ঘটেছে, সমুচ্চয়ী বিয়োজন। ওকে, থ্যাংক ইউ। এখন আসুন, যেটা বলতে চাচ্ছিলাম সেটার মধ্যে প্রথম একটা বিষয় দেখুন। আপনারা অলরেডি 54 জন হাত তুলে রাখছেন, আছেন ক্লাসে পার্টিসিপেন্ট 446 জন। সবাইকে মিউট করার সুযোগ আমার হাতে নাই। 446 জন, 54 জন যদি 1 মিনিট করে কথা বলেন তাও তো আমার ক্লাসের অর্ধেক শেষ। আপনাদের কার কার কি কি প্রশ্ন আছে কমেন্টে লিখবেন। ফাতেমা তাজুরা, থ্যাংক ইউ। আর কমেন্টে লিখুন, আমি কমেন্ট ফলো করি। একজন লিখছেন স্যার সমুচ্চয় কেমনে বলবো? সংযোজন হোক, বিয়োজন হোক, সংকোচন হোক, সবই সমুচ্চয়। এই জন্য আপনাকে দেখিয়ে দিছি বাক্য কোত্থেকে আসবে আমি জানি না, প্রশ্ন কোথা থেকে আসবে তাও জানি না। আমি জানি অব্যয় থেকে আসবে অথবা পদ থেকে আসবে, এই জন্য আপনাকে আমি পদটা শিখিয়ে দেবো। এমন ভাবে শিখাবো, প্রশ্ন কমন পড়লে উত্তর দিবেন, প্রশ্ন কমন না পড়লে উত্তর দিবেন। যদি ঠিক ওই একটা দিন যদি খালি আপনার প্রশ্ন আসে পদ থেকে, তাহলে সেটাই আপনাকে পড়তে হবে। এটা একটু খেয়াল করবেন। সংকোচন তো পড়াই নাই এখনো, সংকোচন পড়াবো। আশা করি দুইটা বুঝেছেন। সংযোজন মানে সেম, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। বিয়োজন মানে কি একটা প্লাস একটা মাইনাস। সংকোচনটাও হবে কি প্লাস মাইনাসে মাইনাস। বিয়োজন আর সংকোচনের মধ্যে কোনো পার্থক্য নাই, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে ক্রিয়ার মাধ্যমে কর্তা সংকোচ বোধ করবে। সংকোচ মানে কি? লজ্জা পাওয়া। যে ক্রিয়ার মাধ্যমে কর্তা সংকোচ বোধ করবে তাকে বলে সংকোচক অব্যয়। যে ক্রিয়ার মাধ্যমে কর্তা সংকোচ বোধ করে তাকে বলে সংকোচক। আপনি কাউকে বললেন যে ভাই, হ্যাঁ খুব খেয়াল করে শোনেন, সংকোচ বোধ করতে হবে। কর্তা হচ্ছে সংকোচ বোধ করা। যে ভাই আপনি তো অনেক ভালো মানুষ, পজিটিভ, কিন্তু আপনি তো একটা চোর। এই এবার কি খবর আপনার ভাইয়ের? আপনি তো আগে বলছিলেন যে ভাই আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি একটা চোর। ভাই কি সংকোচ বোধ করবে নাকি করবে না? জি স্যার। হ্যাঁ, ভাই যদি আসলে চোর থাকে তখন বলবে ভাই 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 এখন বলছিস, পরে বলবি, বলছিস বলা যাবে না, এই টাইপের কিছু একটা, মানে কিসের সংকোচ করেছে, এই টাইপের বাক্যকে বলে সংকোচক অব্যয়। অপশনে যখন সংকোচন থাকে তখন বিয়োজন থাকে না, আর বিয়োজন থাকলে সংকোচন থাকে। এই দুইটা বিষয় মনে রাখবেন। সাউন্ড হচ্ছে, তার এখানে সাউন্ড হচ্ছে, সাউন্ড করা যাবে না। তার আমার অনেক কোয়েশ্চন ছিল, কমেন্টে লিখুন। অনেক কোয়েশ্চন থাকলে তো উত্তর দেওয়া সম্ভবই না। সাউন্ড করা যাবে না। আশা করি সমুচ্চয় বুঝতে পেরেছেন। সমুচ্চয় মানে একটু ধরো, সমুচ্চয় মানে এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা কি স্বাধীন। সমুচ্চয় অব্যয় মানে কি এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও, শব্দটা হচ্ছে কোথায়, হ্যাঁ এটা থাক, ওটা লাগবে না। সমুচ্চয় অব্যয় মানে এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার পুরো বাক্যটা স্বাধীন, তাকে বলে সমুচ্চয় অব্যয়। কি যে অব্যয়টা ছাড়াও আমার পুরো বাক্যটা স্বাধীন তাকে বলে সমুচ্চয় অব্যয়। শেষ। যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন তাকে কি বলে সমুচ্চয় অব্যয়। শেষ। এরপরে যাবেন হচ্ছে অনন্যয় অব্যয়। অনন্যয় অব্যয় হচ্ছে এমন একটা অব্যয় যে অব্যয়টা, সমুচ্চয় অব্যয় হচ্ছে এমন একটা অব্যয় যে অব্যয়টা দুটা বাক্যের মাঝে বসে সংযোজন, বিয়োজন এবং সংকোচনের কাজ করাই, তার নাম হচ্ছে কি সমুচ্চয় অব্যয়। আর যদি কখনো দেখেন একটা বাক্যের মাঝেও আসতে পারে, শুরুতেও আসতে পারে, কিন্তু এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা স্বাধীন। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। মরি মরি শব্দটা যদি আমরা বাদ দিই, মরি মরি শব্দটা যদি বাদ দিই, তাহলে যদি বলি কি সুন্দর প্রভাতের রূপ, তাহলে আমার বাক্যের অর্থ পরিপূর্ণ আছে, তাহলে আমার বাক্যের অর্থটা সম্পূর্ণ আছে। এটার নাম, এই যে অতিরিক্ত বললাম মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এই মরি মরি শব্দটা কি করছেন? অতিরিক্ত বসিয়েছেন। এই মরি মরি শব্দটা কি করেছেন? অতিরিক্ত বসিয়েছেন। তাই এটার নাম হচ্ছে কি অব্যয়? অনন্যয় অব্যয়। অন্যয় শব্দের অর্থ অলংকার। আমরা অলংকার কেন পড়ি? শরীরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বলি। খুব ভালো করে দেখুন, এই বাক্য থেকে মরি মরি বাদ দিলেও আমার বাক্যের অর্থ সম্পূর্ণ ঠিক আছে, তাই এটাকে বলে অনন্যয় অব্যয়।
খুব ভালো কথা। যেহেতু অনন্যই অব্যয় বলি, তাহলে অনন্যই অব্যয় আসলে কি? ধরেন আপনার কোনো এক বান্ধবী ছোট একটা কিউট বাচ্চা নিয়ে আসলো আপনার বাসায়। আপনি তারে দেখেই, বান্ধবী মানে আপনার খুব কাছের মানুষ, অথবা আপনার বড় বোন, অথবা অন্য কেউ আত্মীয় স্বজন, খুব কিউট একটা বাচ্চা নিয়ে আসলো। বাচ্চাটারে কোলে নিয়ে আপনি বললেন, ওয়াও কি কিউট বেবি। এটা বলার সাথে সাথে বাচ্চার মা খুব প্রাউড ফিল করবে, হ্যাঁ হাই হাই আমার বাচ্চাটা খুব কিউট। আপনার বান্ধবী, আপনার আত্মীয় স্বজন যেই আসলো না কেন, ওয়াও না বলে যদি ওয়াবের বাংলাটা বলেন, মরি মরি কি সুন্দর বাচ্চা, বাচ্চার মা রাগে বীর বীর করে বাচ্চাটাকে একটা টান দিয়ে নিয়ে যাবে। তুই মর, তোর বাপ দাদা 14 গোষ্ঠী মর, হ্যাঁ আমার বাচ্চাটাকে চোখ দিয়ে দিলি, এই করলি সেই করলি সেই করলি। কেন? আমি ইংরেজিতে বললে সে তার গর্বে বুক ফুলেও যায়, আর যখন আমি বাংলায় বলি তখন তার এই অবস্থা কেন? বলুন। তার মানে হচ্ছে আমরা এই বাংলা অব্যয়গুলো ইউজ করি না। এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা পুরোপুরি স্বাধীন, পুরোপুরি স্বাধীন। এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা কি হবে? পুরোপুরি স্বাধীন হবে। তার নাম হচ্ছে অনন্যই অব্যয়। এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা পরিপূর্ণভাবে স্বাধীন হবে, তার নাম হচ্ছে কি? অনন্যই অব্যয়। আশা করি বুঝতে পেরেছেন। বাকি অংশগুলো আপনারা নিজেরা পড়ার চেষ্টা করুন, বাকি অংশগুলো নিজেরা পড়ার চেষ্টা করবেন। আমি মার্ক করে দিচ্ছি কোনটা অনন্যই, যে অব্যয়টা ছাড়াও বাক্যটা স্বাধীন হবে। আমি একজন দুজনকে মিউট রাখবো, তবে তাদেরকে রাখবো যারা হচ্ছেন সাউন্ড করবেন না। আপনি একটু ঠান্ডা মাথায় পড়বেন। এইগুলোকে বলে অনন্যই অব্যয়। কেন এদেরকে অনন্যই অব্যয় বলে? দেখুন, এই অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা পরিপূর্ণভাবে স্বাধীন হয়। এই অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা পরিপূর্ণভাবে কি হয়? স্বাধীন। সবাই ঠান্ডা মাথায় পড়ুন। আসাদ একটা একটা বোঝান। জি স্যার। মরি মরি কি সুন্দর হ্যাঁ। প্রভাতের রূপ, এখানে কি সুন্দর প্রভাতের রূপ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে, কিন্তু আমরা মরি মরি এটার অতিরিক্ত হিসেবে দিয়েছি। এই মরি মরি ছাড়াও কিন্তু কি সুন্দর প্রভাতের রূপ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। হচ্ছে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে। হ্যাঁ আমি যাব, আমি যাব এটা স্বাধীন, কিন্তু হ্যাঁটাকে আমরা অতিরিক্ত ভাবে দিচ্ছি, তাই এটা অনন্যয় অব্যয়। নিশ্চয়ই পারবো, পারবো শব্দটাই স্বাধীন স্যার, কিন্তু আমরা যখন নিশ্চয়ই পারবো বলছি, নিশ্চয় হচ্ছে অনন্যয় অব্যয়। তারপর হচ্ছে সম্মতি প্রকাশে, আমি আজ আলবত যাব। অর্থ দরকার আমি নেই, কোনটা কোন অর্থ বোঝায় ওটা বলা দরকার নেই। আমি আজ আলবত যাব, এখানে স্যার আমি আজ যাব এটাই স্যার অর্থ প্রকাশ করে। আলবত এখানে অতিরিক্ত ভাবে অনন্যয় অব্যয় হিসেবে বসেছে। নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো স্যার, পারবো এখানে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, কিন্তু অতিরিক্ত ভাবে এখানে নিশ্চয়ই বসেছে। আপনি যখন বলছেন ব্যস্ত আমি যাব, এখানে আপনি যখন বলছেন আমি যাব, এটা বললেই স্যার বাক্যের অর্থ প্রকাশ পায়, কিন্তু ব্যস্ত এখানে অতিরিক্ত ভাবে অনন্যয় অব্যয় হিসেবে কাজ করছে। তারপর আপনি যা জানেন তা তো ঠিকই বটে, আপনি যা জানেন তা ঠিক, আপনি যা জানেন ঠিকই বটে, এটাই স্যার বাক্যের অর্থ পূর্ণ করে, কিন্তু তা তো এখানে অনন্যয় অব্যয় হিসেবে কাজ করছে স্যার। উহ পায়ে বড্ড লেগেছে, এখানে পায়ে বড্ড লেগেছে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, দ্বারা অতিরিক্ত ভাবে অনন্যয় অব্যয় কাজ করছে স্যার। এ কষ্ট অসহ্য, না না না, এ কষ্ট অসহ্য, এখানে এ কষ্ট অসহ্যই স্যার সুন্দরভাবে অর্থ প্রকাশ করে, কিন্তু না, এটা অনন্যয় অব্যয় হিসেবে কাজ করছে। ছি ছি, তুমি এত নীচ, তুমি এত নীচ, এ শব্দই তারা স্যার ঘৃণা প্রকাশ করছে। তারপরে আমরা ছি ছি, এটা স্যার অতিরিক্ত অনন্যয় অব্যয় হিসেবে এখানে কাজ করছে। কি আপদ, লোকটা যে পিছু ছাড়ে না, লোকটা যে পিছু ছাড়ে না, এটাই স্যার একটা বিপজ্জনক ভাবে বোঝাচ্ছে, কিন্তু কি আপদ দিয়ে অতিরিক্ত ভাবে অনন্যয় অব্যয় কাজ করছে এখানে। মহবুল, প্রথম দুটো বোঝান। অনন্যটা বুঝছেন কিনা? অনন্য মানে এমন একটা শব্দ যে শব্দটা ছাড়াও আমার পুরো বাক্যটা স্বাধীন, পুরো বাক্যের অর্থ প্রকাশ করতে কোথাও কোনো সমস্যা হয় না, কোনো অর্থ প্রকাশ করতে কোনো সমস্যা হয় না। বাকিরা বলুন অনন্য বুঝছেন কিনা। তাহিনা বুঝান জি স্যার। প্রথম দুটো বাক্য। স্যার মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে কি সুন্দর প্রভাতের রূপ একটা স্বাধীন অর্থ প্রকাশ করছে, তারপর মরি মরিটা হলো অনন্যই অব্যয়। হ্যাঁ আমি যাব, এখানে আমি যাব একটা অর্থ প্রকাশ করছে,
তারপরও এখানে আহা ব্যবহৃত হয়েছে অনন্যই অব্যয় হিসেবে। না আমি যাব না, আমি যাব না এটা একটা অর্থ প্রকাশ করে, কিন্তু অতিরিক্ত হিসেবে না ব্যবহৃত হওয়ায় এটা অনন্যই অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি আজ আলবৎ যাব, আমি আজ যাব এটা একটা আলবৎ মানে হচ্ছে অবশ্যই, আলবৎ শব্দের মানে অফকোর্স, জি অবশ্যই। স্যার। হ্যাঁ, আমি আজ যাব এটা এটা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতেছে, আলবৎ অতিরিক্ত ভাবে বসেছে, তাই এটা অনন্যই অব্যয়। নিশ্চয় পারবো, পারবোটা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, নিশ্চয়টা অতিরিক্ত অর্থ প্রকাশ করেছে, তাই এটা অনন্যই অব্যয়। আমি যখন আপনি যখন বলছেন বেশ তো আমি যাব, এখানে আপনি যখন বলছেন আমি যাব এটা একটা এতটুকু নির্দিষ্ট বললেই অর্থ হয়ে যেত। প্রকাশ করতেছে। জি স্যার। জি, হ্যাঁ, ওকে, চলবে। বেশ তো এরপরে আসুন একজন লিখছেন তাসলিমা, স্যার আপনি আমার কমেন্ট দেখেন না। জি দেখেছি। বাকিরা একটু বলেন। এই পর্যন্ত দুইটা অব্যয় শেষ হলো, একটা হচ্ছে সবুচ্চয়ী, সংযোজন, বিয়োজন, সংকোচন, একটা হচ্ছে অনন্যই। এই দুইটা বুঝেছেন কি না? আসসালামু জি আলাইকুম স্যার, স্যার। বুঝেছি। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি ভালো আছি। কে? মহবুল ইসলাম। হ্যাঁ, মহবুল ইসলাম। পরেরটা আপনার কাছে আসতেছি। আগে বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার, বুঝেছি স্যার। এরপরে যাবেন অনুসর্গ অব্যয়। অনুসর্গ এমন একটা শব্দ যারা হচ্ছে কি অব্যয়ের মধ্যে ব্যবহৃত হয়। বুট বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে অনুসর্গ বা কর্ম প্রবচনীয়, সূচিপত্র দেখবেন 11 ধরনের শব্দ আছে। এই 11 ধরনের শব্দে এই 11 ধরনের শব্দটা আপনাকে মুখস্থ করতে হবে। অনুসর্গ: বিনা, বিনি, বিনি, বিহনে, তর, তরে, পর, পজে, মাঝে, মাঝরে। স্যার কি আপদ? এটা বুঝি না। কে গো, কি আপদ বুঝেন না কেন? স্বপ্না, যারা কমেন্ট করতেছেন সবার কমেন্ট আমি দেখতে পাই, সবার কমেন্টে আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেকগুলো লোক কমেন্ট পড়ি, অনেকগুলো পড়ি না। একটা বিষয়, ক্লাসে ব্যক্তিগত কোনো প্রশ্ন করতে যাবেন না। আমাকে বলতে বললো, বললাম। ব্যক্তিগত কোনো প্রশ্ন ক্লাসে করা যাবে না। পড়ালেখা রিলেটেড যত তথ্য আছে সব জানেন, বাইরে যাওয়া যাবে না। এখন আসুন সংকোচনটা বুঝাবেন। আবার তাসলিম আক্তার, হাত তুলুন। সংকোচন বুঝেন নাই কেন? এতক্ষণ পরে আপনি সংকোচনে কেন? তাসলিমা আক্তার, আপনি হাত তুলুন। সংকোচনটা আর বোঝানো যাবে না। আনমিউটে চাপ দেন, আপনার ক্যামেরা অফ। আনমিউটে চাপ দেন। তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার আনমিউট অপশনে চাপ দেন। বলুন সংকোচনে কি সমস্যা আপনার? কেন বোঝেন নাই? আমি বোঝালাম, ওরাও 2-3 বার করে বোঝালো। তাসলিমা আক্তার, স্যার সমুচ্চয় অনন্যই স্যার, এই দুটো বুঝছি না স্যার, সংকোচনটা বুঝছি না। সংকোচনে কি সমস্যাটা? যখন আমি বোঝালাম তখন বোঝেন নাই কেন, এটা আগে বলবেন। দ্বিধা প্রকাশ করে। বলুন সংকোচন কি বলেছিলাম, শুনতে পেয়েছেন নাকি শুনতে পাননি? স্যার আমি শুনি নাই স্যার, একটু বাইরে গেছিলাম আর কি, এই জন্য। এই তো ঝামেলা, বাইরে গেছেন। এখন এসে যদি বলেন সংকোচন আবার বোঝান, তাহলে তো বিপদ। শেষ করি, আবার রিভিউ করব, একটু ধৈর্য ধরে থাকবেন। এই মাঝখানে একজন ক্লাসে এসে কমেন্ট করেছেন, স্যার আমি তো মাত্র জয়েন করছি, শুরু থেকে একটু পড়ান। হ্যাঁ, বাকিরা একটু কমেন্ট করেন তো, আসলে এটা কি শুরু থেকে পড়ানো সম্ভব? আপনি 29 মিনিটে জয়েন করেছেন, জয়েন করে আপনি এসে কমেন্ট করবেন যে স্যার আমি তো মাত্র আসছি, আপনি শুরু থেকে পড়ান। সেটা তার ব্যর্থতা স্যার। এটার উত্তর আপনারা দেন, দেখি আপনারা কমেন্টে কি উত্তর আসে বাকিদের। আপনারা তো শিক্ষকতার পেশায় আসতে চাচ্ছেন। আগে এটার উত্তর দেন, পরে আমি সামনে আগাবো। বাকিরা একটু লিখুন, এটা কি সম্ভব? যদি বলেন সম্ভব সবাই তাহলে আমি যাব, তাহলে আমি ক্লাস শেষ করবো না, শুধু সমাধানই করবো। সম্ভব না। আপনারা বাকিরা একটু কমেন্ট করবেন। ওইটু অংশ রেকর্ডটা দেখে নিবি, তাহলেই তো হয়ে যাবে। আমি ব্যক্তি জীবনে খুব সফট মাইন্ডের মানুষ, হার্ড হয়ে গেলে খুব বিপদ। আগে আমি বললাম আমাকে হার্ড করবেন না। 2-1 আছেন ব্যক্তিগত প্রশ্ন করেন, ব্যক্তিগত কোনো প্রশ্ন ক্লাসে করবেন না, একেবারেই নিষিদ্ধ। ব্যক্তিগত কোনো তথ্য আপনার জানা দরকার নেই। আমি শিক্ষক, শুধু শিক্ষক হিসেবে দেখবেন, এর বাইরে অন্য কোনো কিছুই জানা যাবে না। প্রথম দিন আমার পরিচয় দিয়েছি, এর বাইরে কোনো পরিচয় আপনার জানার প্রয়োজন নেই। আপনার পরিচয় আমি কি পড়াচ্ছি সেটা, এর বাইরে আমার কোনো পরিচয় জেনে আপনার কোনো লাভ নেই। খুব স্ট্রংলি বলে দিলাম, লাস্ট টাইম, এই জাতীয় ব্যক্তিগত কোনো প্রশ্ন করতে যাবেন না কমেন্টে। এই 30 মিনিট পর, এখন ধরেন আরেকজন আরো 1 ঘন্টা পরে আসলো,
1 ঘন্টা 30 মিনিট পরে এসে বললো স্যার শুরু থেকে যা পড়াইছেন আবার পড়ান, কেমন লাগবে গো? হ্যাঁ, এটা কি সম্ভব? সারাদিন খুবই বাজে অনুভূতি হচ্ছে স্যার। আচ্ছা, আমি বারবার অনুরোধ করছি, আপনারা সবাই ম্যাচিউরড মানুষ, সিনিয়র মানুষ, প্রত্যেকেই নিজের জায়গা থেকে বাস্তবতার ভিত্তিতে চলাফেরা করেন। ব্যক্তিগত প্রশ্ন করবেন না। ব্যক্তিগত কোনো প্রশ্ন ক্লাসে আমাকে কেন, কোনো স্যারকেই করা যাবে না, এটা করবেন না। হ্যাঁ, একজন লিখছেন বিদ্যুৎ না থাকার কারণে ক্লাস করতে পারিনি, কিন্তু রেকর্ড ক্লাস ঢুকতে পারছি না। কেন ঢুকতে পারছেন না সেটা সার্ভিসে ফোন দিবেন, এটা সম্ভব হয় না। হ্যাঁ, আচ্ছা এখন আসুন। স্যার অনুসর্গ 4টি লিখে দেন, বইয়ের পাতা বাচ্চা ছিঁড়ে ফেলছে। জি না, অনুসর্গ 4 লেখা দরকার নেই, অনুসর্গ 4 একটা অধ্যায়, এটা ক্লাসে লিখে শেষ হবে না। এখন আসুন, আমি বেশি প্রয়োজন হলে, আপনারা অনেক স্টুডেন্ট এখানে, কমেন্টটা এই জন্য রাখছি বিশেষ কোনো তথ্যগুলো দেখার জন্য। কমেন্টে যা তা লিখেন, এগুলো যদি আমি এখানে প্রকাশ করি আপনি নিজেই লজ্জা পেয়ে যাবেন। এগুলো যদি সামনে বোর্ডে দেখাই যে আপনারা এইগুলো কমেন্ট করছেন, আপনি নিজেই লজ্জায় পড়ে যাবেন। আরে স্যার সবাই দেখাইলো, এই জাতীয় প্রশ্ন কমেন্ট করবেন। যেটা বুঝেন নাই, যে জায়গায় সমস্যা, ইয়েস অর নো এতটুকু কমেন্ট করবেন। বারবার বলছি, জি স্যার। একটা বিষয়, আপনারা সবাই ম্যাচিউরড মানুষ। আচ্ছা এখন আসুন, এটা গেল কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না। আমি যদি এই বাক্যটা বাদ দেই তাও আমার বাক্যের কোনো সমস্যা নেই। হ্যাঁ, রাস্তায় যখন চলাফেরা করেন, বেদে মেয়ে বা হিজড়া মেয়ে কোনোদিন আটকাইছে কিনা বুঝবেন ঠেলা। হ্যাঁ, কি আছে দেই, হ্যাঁ টাকা দেই, দিলেন টাকা, একটু পরে আরেকজন আসলো, দিলেন টাকা, একটু পরে আরেকজন আসলো, তখন কি করবেন? আরে কি আপদ। হ্যাঁ, হ্যাঁ, আর দেখবেন হচ্ছে বিশেষ করে যারা ট্রেনে জার্নি করে এরা বুঝবেন ঠেলা। রেগুলার ট্রেনে যারা জার্নি করেন 10 কিলো পর্যন্ত ওদের একটা কি বলে একটা চক্র আছে, সার্কেল। 10 কিলো পর্যন্ত এই 5 জন, এরপরে 10 কিলো এই 5 জন। টাকা না দিলে অশ্লীল কথাবার্তা বলা শুরু করবে। টাকা দিলেন না ভাই মাফ করো, ফকিরের সমস্যা নাই, ফকির ভাই মাফ করো, আল্লাহর রাস্তায় মাফ করেন। ফকির মাফ করে চলে গেল, হিজড়া কোনোদিন মাফ করে না, টাকা না পেলে উল্টা অশ্লীল বকাবকি শুরু করে দিবে। এখন আসুন, তখন বুঝবেন ঠেলা যে কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না। হ্যাঁ, তখন আমরা কখন বলি? যখন একবারে বিরক্ত হই। এখন পরীক্ষা আসবে, এটা কোন অর্থ বোঝাচ্ছে? ঘৃণা বা বিরক্তি প্রকাশ করতে। মুখস্থ করবেন না, বুঝে পড়বেন। সমর্থন সূচকে আপনি যা জানেন তা তো ঠিকই সমর্থন দিয়েছেন। সম্মতি প্রকাশ, আমি আজ যাব, আলবৎ যাব, নিশ্চয়ই পারবো। স্বীকৃতি প্রকাশে আপনি আমার প্রশ্ন করলেন স্যার ক্লাস শেষে চলে যাবেন, আমি বললাম হ্যাঁ চলে যাব। এই হাটা না বললেও বাক্যটা সঠিক, অতিরিক্ত বলেছি মানে সম্মতি দিয়েছি, না যাব না, অসম্মতি দিয়েছি। এটা মুখস্থ করবেন না, এটা বুঝে পড়বেন। আর বুঝতে হবে কি, পুরোটাই বুঝে পড়বেন, খারাপ মুখস্থ করতে যাবেন না। অনুসর্গ হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক বিনা বিনি বিহনে, তুমি বিনা কে আছে আমার। হ্যাঁ, উদ্যম বিহনে পুরেকার মনোরথ, শরতের পর আসে বসন্ত। আচ্ছা, জন্মের তোরে বিদায় নিলাম, এরকম 11টা শব্দ আছে। 11টা শব্দটা আপনারা কি করবেন? নিজেরা বারবার পড়ে মুখস্থ করবেন। এটার নাম হচ্ছে কি অনুসর্গ। অধ্যায়টা পড়বেন। অনুকার অব্যয় মানে হচ্ছে 4 ধরনের আওয়াজ, মানুষের আওয়াজ। এই অনুকারটা বিস্তারিত পড়তে চাইলে আপনি 9-10 বোর্ড বইয়ের দ্বিরুক্ত শব্দে যাবেন। দ্বিরুক্ত শব্দের মাঝে ধনাত্মক দ্বিরুক্ত একটা অংশ আছে, এখানে গিয়ে দেখবেন 1 মানুষের ধ্বনি, 2 জীবজন্তুর ধ্বনি, 3 বস্তুর ধ্বনি, 4 কাল্পনিক ধ্বনি। এই 4 ধরনের আওয়াজকে কি বলে? কাল্পনিক ধ্বনি। 4 ধরনের আওয়াজকে বলে ধনাত্মক শব্দ। মানুষের ধ্বনি, মানুষ যত শব্দ করতে পারে সব অনুকার। হি হি, ওয়াও ওয়াও। জীবজন্তু যত শব্দ করতে পারে সবই অনুকার। দেখুন, জীবজন্তু কি শব্দ করতে পারে? হ্যাঁ, কাকের ডাক কা কা, কুহু কুহু, মিউ মিউ, হুকা হুয়া, পেক পেক, এগুলো যত জীবজন্তু যত ডাক দিতে পারে। বস্তুর ধ্বনি কর কর, ঝমঝম, কলকল, কার শব্দ। কাল্পনিক ধ্বনি আমরা বলি না এরকম ফোড়াটা ব্যথায় টন টন করছে। আচ্ছা, ফোড়া হলে কখনো কি হাতের মধ্যে ফোড়া হলে টন 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 শব্দ করে না? আমরা কেমনে বুঝি? এটাকে অনুভব করি, ফিল করি, কল্পনা করি, তাই এটাকে বলে কাল্পনিক বা অনুভূতিজাত। এটাও কিন্তু অনুকার, অব্যয়পদ। মাথাটা ব্যথায় কুটকুট করে কামড়াচ্ছে, মাথা ব্যথা হলে কখনোই কুট 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 করে কামড়ায় না, কুটকুট করে কামড়ায় না, কুটকুট করে কামড়ায় না, আমরা ফিল করি। শীতে ছেলেটি কন কন করছে, শীত হলে কি সে বলে কন 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 কন? হ্যাঁ, কখনো কি এরকম শব্দ করে না? ফিল করি, অনুভব করি, এটাকে বলে অনুভূতিজাত অথবা কাল্পনিক। এই 4 ধরনের শব্দকে বলে অনুকার, অব্যয়। দেখুন, আমাদের অব্যয় পদ 4 প্রকার। 1 সমুচ্চয়ী অব্যয় 3টা কাজ করবে: সংযোজন, বিয়োজন, সংকোচন। 2 অনন্যয়ী, এমন একটা অব্যয় যে অব্যয়টা ছাড়াও আমার বাক্যটা স্বাধীন।
অনুসর্গ একটা অধ্যায় আছে, দ্বারা দিয়ে কর্তৃক, বিনা বিনি বিনি বিহনে, এই টাইপের। অনুকার এই 4 ধরনের আওয়াজকে অনুকার বলে। অনুকার বিস্তারিত বুঝতে চাইলে বিরক্ত শব্দের মাঝে দেখবেন ধনাত্মক বিরক্ত একটা অধ্যায় আছে, এটা ভালো করে পড়বেন। আচ্ছা, এরপরে আসুন, এটা একটু মনে রাখবেন, এটা একটু মনে রাখবেন। এই হচ্ছে আমাদের অব্যয়পদ। অব্যয়পদের পরবর্তী অংশে আমরা যাচ্ছি, অব্যয়ের পরে যাব ক্রিয়াপদ।